ঠিক ৬ মাস আগে প্রবল গণ আন্দোলনে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় এবং তার সঙ্গে তার মন্ত্রীদের একটি অংশও কিন্তু ভারতে চলে যায় এবং সেই অবস্থান থেকে ৬ মাস পার হয়েছে, অর্থাৎ গণ অভ্যুত্থানের ৬ মাস। আজ ৫ই ফেব্রুয়ারি, ঠিক ৬ মাস আগে ৫ই আগস্ট সেই অভ্যুত্থানটি হয়েছিল। যদিও ৬ মাস একটি গণ আন্দোলনের, এরকম প্রবল গণ আন্দোলন যেখানে ২,০০০ মানুষ নিহত হয়েছে, যেখানে ২২,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে, সেইখান থেকে এমন একটি পরিস্থিতিতে দেশকে টালমাটাল পরিস্থিতির থেকে শান্ত করাটি খুব বেশি সময় না, ৬ মাস খুব অল্প সময়। এরপরও আমরা বলতে পারি যে ৬ মাসের এই সময়টুকুতে বাংলাদেশে অনেক পরিবর্তন এসেছে এবং যে পরিবর্তনে হয়তোবা অর্থনৈতিক সমস্যা দূরীভূত হয়নি, যেই পরিবর্তনে হয়তোবা রাজনৈতিক সমস্যাও সব কিছু দূরীভূত হয়নি, তবে আশার সৃষ্টি হয়েছে যে কিছু পরিবর্তন হবে। সেই আশা নিয়েই আজকে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হলো নয়া রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন দল গঠনের প্রস্তুতি। দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়েই আলোচনা করি। এখানে ঠিক এই মুহূর্তে সারা দেশে বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র নেতাকর্মীদের, ছাত্রদের একটি আন্দোলন কর্মসূচি চলছে, সেটি নিয়েও আমরা আলোচনায় আসবো। তবে এর আগে আমি পরিচয় করে দিতে চাই আমাদের দুজন অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট আহমেদ ফেরদৌস, আপনাকে স্বাগত জানাই, এবং রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানটি শুরু করব, তবে শুরু করার আগে আমরা একটু ধানমন্ডির ৩২ নম্বরে যেতে চাই। ধানমন্ডির ৩২ নম্বরে আছেন আমাদের রিপোর্টার সাজ্জাদ। আমরা সাজ্জাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই। সাজ্জাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাজ্জাদ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? সাজ্জাদ, এখন কি পরিস্থিতি ধানমন্ডির ৩২ নম্বরে? আমি যদি আপনাকে এখন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিষয়টা সেটা হলো যে এই যে ৩২ নম্বর যে রহমানের যে বাড়িটি, সেই বাড়িটি এখন দিয়ে তারা বিল্ডিজার দিয়ে এখন, তো এই বিল্ডিংটি প্রায় তাদের কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র কর্মসূচি অনুযায়ী ৯টার সময় আসার কথা ছিল, কিন্তু তারাও তো প্রায় ৩ ঘন্টা পরে, কিন্তু ঠিক ১০-১৫ মিনিট পরে এটা লাগিয়ে এসেছে। তো এই ধানমন্ডি ৩২ নম্বরের শফিকুর রহমানের বাড়িটি এখন ফিরিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে করে। এর আগের প্রেক্ষিতে আমি যদি বিষয়গুলো আপনাকে বলি, তো যখন ৯টার দিকে তারা লং মার্চের একটা ধানমন্ডি সেইখান থেকে তারা লং মার্চ করার আগে থেকেই আজকে রাত 8টার সময় তাদের এই ৩২ নম্বরের শুরু করে ছাত্র জনতা ভোটে দেওয়া হয় এবং যে জাতীয় পরপরই এবং গাড়ি এবং যে দেখতে পাচ্ছে তুলে নিয়ে যে জাতীয় মতো চলে কেন এই বিষয়টা কি কেন এই প্রতিবাদে হয়েছে, যদি আপনি বলি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসবুক পোস্টে এরই প্রতিবাদ ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানায় মধ্য দিয়ে কিন্তু তারা এখন তারা ঘুরিয়ে সম্ভবত নেটওয়ার্কের। সাজ্জাদ, আপনি শুনতে পাচ্ছেন? সাজ্জাদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা শুনছিলাম আপনার বিবরণগুলো, আপনি সেখানে আছেন। ঠিক এই মুহূর্তে পরিস্থিতিগুলো বলছিলেন, আপনি থাকুন। আমরা শুনলাম আমাদের অনুষ্ঠানে, প্রয়োজন হলে আবারও সংযুক্ত হব আপনার সঙ্গে। সাজ্জাদ, দর্শক, ঠিক এই মুহূর্তে রাজধানীর ৩২ নম্বর থেকে, ধানমন্ডির পুরনো ৩২ নম্বর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের রিপোর্টার সাজ্জাদ। আপনারা শুনছিলেন আহমেদ ফেরদৌস
এবং মনিরা শারমিন, ঠিক এই মুহূর্তের যে পরিস্থিতি, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে, যেটিকে আসলে জাদুঘর করা হয়েছিল এবং শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, সেই জাদুঘর ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একটি কর্মসূচি, এবং সেই সঙ্গে খুলনায় শেখ হেলাল, আমরা জানি যে তার যে অবস্থান, এই সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক সদস্য তিনি, এবং তাদের পেছনে দুর্নীতির যে বিস্তর তালিকা রয়েছে, সেই জায়গা থেকে তার বাড়িটিও সেখানকার ছাত্ররা মোটামুটি গুড়িয়েই দিয়েছে বুলডোজার দিয়ে, এবং রংপুরেও একই অবস্থা, কুষ্টিয়াতে মাহবুবুল আলম হানিফের বাড়িতেও আবার আক্রমণ হয়েছে। ঠিক এই মুহূর্তে এই 6 মাস যেতে না যেতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভার্চুয়ালি একটি ভাষণও দিয়েছেন। সব কিছু মিলিয়ে ঠিক এই মুহূর্তের কি পরিস্থিতি আপনার মনে হচ্ছে? থ্যাংক ইউ। আপনার দর্শকদের জন্য এবং সহ-আলোচক সবাইকে সালাম। দেখেন, এই ফ্যাসিস্ট রিজিমটা গেল আজকে 6 মাস, বাট ওদের মধ্যে কোনো অনুশোচনা নেই যে ওরা এতগুলি মানুষ মেরেছে বা একটা দেশকে অকার্যকর করে দিয়েছে। প্রত্যেকটা ইনস্টিটিউশন আপনি দেখেন, আজকে এই ডক্টর ইউনূস গভর্নমেন্ট যে প্রবলেমটা ফেস করছে, যে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে নষ্ট করে দিয়েছে। সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ আপনারা দেখছেন যে পুলিশ প্রশাসন, পুলিশের প্রায় 2.25 লাখ বা 2 লাখ পুলিশ ফোর্স, বাট অন গ্রাউন্ড আজকে আপনি 32 নম্বরে দেখেন দেয়ার ওয়াজ নো পুলিশ। আমি জনগণ কতটা অতিষ্ঠ, জনগণ কতটা ত্যক্ত বিরক্ত যে 32 নম্বরকে তারা গুড়িয়ে দিতে যাচ্ছে। তো এইটা ছাত্ররা যে কাজটা করেছে, আমি ছাত্র হলে কিন্তু আই উড ডু দি সেম থিং, বিকজ ইট ইজ ম্যাটার অফ সেন্টিমেন্ট। এই ছাত্ররা গত 16 থেকে 17 বছর ধরে ওনারা যারা ভোটার হয়েছেন, আই এম শিওর ওনারা ভোট কী জিনিস এই কালচারটাই নষ্ট হয়ে গেছে। তো ভোটের প্রতি ওনারা ভোট দিয়ে যে একজনকে নির্বাচিত করবে ওনাদের প্রতিনিধি, নেতা বা নেত্রী বা সাংসদ, এই কালচারটাই তো নষ্ট হয়ে গেছে। ভোট দেওয়ার তো কোনো দরকার নাই। রাতের ভোট বলেন, দিনের ভোট বলেন, না গিয়ে ভোট বলেন, অনেকে যায় ভোট দিতে যে 3টি চমৎকার নামই রয়েছে, একটি হলো ভোটারবিহীন, আরেকটি হলো রাতের ভোট, আরেকটি হলো ডামি নির্বাচন। যেটাই বলি না কেন, আবার আরেকটা আছে, লাইক মানে অনেকে যায় ভোট দিতে বাবা মাকে দেখতে, মারা গেছে বাবা মা, ওখানে গেলে হয়তো দেখা যায় তো ওনারা তো ভোট দিতে গেছে। সো এই যে ছাত্রদের যেই সংক্ষুব্ধ হওয়ার যেই কারণগুলি আমি বললাম, এগুলি সব লেজিটিমেট, বাট অ্যাট দি সেম টাইম ডক্টর ইউনূস গভর্নমেন্টের একটা ব্যর্থতা হলো 6 মাসেও পুলিশ প্রশাসনকে কার্যকর করতে পারে নাই। মানে পুলিশ সংস্কার না হলে দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। ব্যবসায়ীরা আজকে আতঙ্কগ্রস্ত, আজকে ল অ্যান্ড অর্ডার খারাপ, পুলিশকে লোকজন মরা কলা গাছ বলছে, মানে কলা গাছও বলছে না, ইটস মরা কলা গাছ। এই পুলিশ দিয়ে কি, যেই পুলিশ ছাত্রকে মেরেছে, যেই পুলিশ মানুষ মেরেছে, যেই পুলিশ এপিসি থেকে ফেলে দিয়েছে, যেই পুলিশ আপনার যাত্রাবাড়িতে নৃশংসভাবে মানুষ মরেছে কিনা সেটা নিশ্চিত করেছে, যেই পুলিশের গায়ে পুলিশ লীগ দাগ আছে। এখন প্রশ্ন হলো এই পুলিশকে দিয়ে আপনি রাষ্ট্রকে ঠিকভাবে চালাতে পারবেন কিনা। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু আমি ডিফেন্সে ছিলাম, আমার এক্সপিরিয়েন্সে বলে যে এই পুলিশ দিয়ে স্টেট ক্যানট বি, মানে এই বিষয়টি একটি বড় কনফিউশন তৈরি করেছে আমাদের, যে ঠিক কিভাবে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির আনন্দ করা যাবে। ভাই আমি আপনাকে অল্প করে শেষ করে দিচ্ছি। পুলিশ রিফর্মের জন্য অনেকগুলি আমলা আছে। পুলিশ রিফর্মের জন্য আমাদের একজন উপদেষ্টা আছে, জেনারেল জাহাঙ্গীর, উনি আমাদের সেনাবাহিনীরই লোক। বাট আই এম ভেরি স্যাড, আনফর্চুনেট যে ওনাকে হি ইজ কমপ্লিটলি আ ফেইলার একটা উপদেষ্টা। উনি ভালো মানুষ, আর ভালো মানুষ দিয়ে তো পুলিশ সংস্কার হচ্ছে না। আর পুলিশ সংস্কার করতে গিয়ে খুব বেশি দেখেন, রিটায়ার্ড যারা আছে, আর্মিতে আছে, নেভিতে আছে, এয়ারফোর্সে আছে, এরা 16 বছর বয়সে আমাদের সোলজাররা 18 বছর বয়সে জয়েন করে, 18-20 বছর চাকরি করে, অনেকে অবসরে গিয়ে ব্যবসা বাণিজ্য করে বা চাকরি বাকরি করে। এরা তো এখনো ফিট। এখন যদি দেশে যুদ্ধ লাগে, দে উইল কাম অ্যান্ড ফাইট ফর দি নেশন।
তো দেশের এই অবস্থায় আপনি 2.25 লাখ পুলিশকে 90% যখন অকার্যকর, এদের মোরালটা ভেঙে গেছে। তো এই পুলিশ তো টাকা দিয়ে যখন ভর্তি হয় পুলিশ, তো ওই টাকাটা তো সে তো জমিদার নয়, টাকাটা তো উঠিয়ে আনবে। আর এই পুলিশের কালচার হলো আপনার বেতনের উপর চলা না, বেতনটা ওরা ডিপিএস করে রাখায় স্বাচ্ছন্দ্য বোধ করে, উপরি ইনকামের উপরে চলে। এখন যখন 5ই আগস্টের পরে উপরি ইনকাম বন্ধ হয়ে গেছে, তখন তো ওরা জয়েন করবে না, ইনকাম নাই তো। জি। সো এই পুলিশকে আমি বলছি যে আপনার যে আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি থেকে যারা ফিট আছে ওদেরকে আপনি 2 বছরের ডেপুটেশনে নেন, নতুন করে 2 বছরের জন্য পুলিশকে ট্রেন করেন, নতুন একটা ব্যাচ আনেন, ট্রান্সফর্ম করেন, 2 বছর পরে এদের চলে যান। এটা কি ভেরি টাফ? ইটস নট টাফ, কিন্তু হচ্ছে না। একটি অধ্যাদেশ বা একটি সিদ্ধান্তের ব্যাপার। মনিরা শারমিন, আমি কয়েকটি তথ্য আপনাকে দিই। ঠিক 9টায় বাংলাদেশ আওয়ামী লীগের যে পেজ, সেই পেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য শুরু করেন এবং 52 মিনিট বক্তব্য দেন, এবং এই 52 মিনিটে সেটির ভিউ হয় 3.2 মিলিয়ন। এবং এমন না যে সেখানে সবই তার সমর্থকরাই দেখছেন, বিভিন্নভাবেই দেখছেন। আর যেহেতু আমাদের দেশের জনসংখ্যা অনেক, সেখানে ভিউটা হওয়াটাই স্বাভাবিক। এবং এটির সঙ্গে আরেকটি ইয়ে দিই যে ঠিক এই মুহূর্তে যে ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি তো একটি রূপক হিসেবে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক এই মুহূর্তে সেটি ভাঙার প্রয়োজনীয়তা কেন হলো, এই জায়গাটিতেও একটু আপনার যৌক্তিক ব্যাখ্যাটা জানতে চাই। আচ্ছা, প্রথমত আপনি যে প্রশ্নটি করেছেন আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক এবং যারাই দেখছেন সকলকে ধন্যবাদ। প্রথমত আপনি যে প্রসঙ্গটি আনলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো আমার প্রথমত এই কথাটা নিয়েই আসলে একটু আপত্তি আছে। কথাটা আসলে বিভিন্ন জায়গায় যেভাবে করে বলা হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কথাটা শুনলে একটা পজিটিভ ভাইব আসে আসলে, এবং সকলের মধ্যেই আসে যে এটা কিন্তু আসলে কোনো সাধারণ কোনো ক্ষমতার রেজিম চেঞ্জ হয়ে পরিবর্তন নয়, এবং এটা তার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়া এটাও কিন্তু কোনো স্বাভাবিক ঘটনার প্রেক্ষিতে না। একটা বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে, এবং সেই ছাত্র জনতার অভ্যুত্থানে উনি এই আজকের বক্তব্যে কিন্তু উনি, এবং এর আগেও আমরা বিভিন্ন সময় মেনশন করতে শুনেছি যে উনি যদি থাকতেন তাহলে ওনাকে হয়তো মেরে ফেলতো। তো সুতরাং ওনার কিন্তু একটা লজ্জার পালিয়ে যাওয়ার ব্যাপারটা। সুতরাং আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে যখন সাবেক প্রধানমন্ত্রী শুনি, সেটা আসলে অনেক সম্মান দিয়ে ফেলা হয় বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত অভিমত। আসলে দ্বিতীয় যে বিষয়টা বললেন সেটা হচ্ছে ধানমন্ডি 32-এ যে ছাত্র জনতার যে একটা বিক্ষোভ আমরা দেখলাম। প্রথমত কোনো ধরনের অস্থিতিশীলতা এবং ভাঙচুর স্বাভাবিকভাবে আমরা সমর্থন করি না। তবে এই বিষয়টা যে ধানমন্ডি 32 বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবার, ব্লগার থেকে আমরা শুনেছি, এবং আপনি যদি 5 আগস্টে গণভবনের সেই মানুষের যেই উচ্ছলতা এবং ঢল আপনি যদি দেখেন যে তারা, এবং আমরা 5 আগস্টের আগে কিন্তু মানুষের মধ্যে এই একটা আকাঙ্ক্ষা যে আমরা গণভবন দখল করতে চাই। কেন? আসলে ক্ষমতা সেখানে আসলে মানুষের অনেক ক্ষোভ, এবং যখন একটা স্বৈরতন্ত্র একটা দেশে থাকে এবং সেটা 16 বছর ধরে একাধারে মানুষ, সকল সেক্টরের মানুষ যখন নিষ্পেষিত হতে থাকে, জালিমের বিরুদ্ধে মুসলিমের যুদ্ধটাই হাজার হাজার বছর ধরে এমনই হয়েছে। একদম আমি একদমই একমত। তো আপনারা যদি গণভবনের যে ঢলটার কথা ভাবেন, সেখানে যেমন অনেক কিছুই আসলে মনে হয়েছে যে ঠিক হয়নি, অনেক ধরনের যখন একটা মব একসাথে হয় তো তখন আসলে অনেক কিছুই ঠিক হয়নি মনে হয়, কিন্তু আসলে এটা তো মানুষের একটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং এইটা আপনি কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন না। এবং আরেকটা ব্যাপার, ওই 5 তারিখের পরে আজকে আমার মনে হলো যে এই মানুষের যেই ক্ষোভ, ধানমন্ডি 32 দেখেন, এটা একটা স্থাপনা অথবা একটা বাড়ির প্রতি আসলে ক্ষোভ না। ক্ষোভটা আসলে কি, একটা বাড়িকে আপনি মোটামুটি উপাসনালয় হতে দেখেছি আমরা গত 16 বছরে, এবং কিছু কিছু মানুষকে একটা দেবতা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তো মানুষ আসলে ওই জিনিসটা আর চায় না, কারণ এখানে এই আন্দোলনটার মোদ্দা কথাই হচ্ছে যে মানুষের ডিগনিটিতে আঘাত লেগেছে।
যখন 16 জানুয়ারি রাতের বেলা 16 জুলাই রাতের বেলা যখন আসলে ছাত্ররা আমরা প্রথমে দেখেছি কবি সুফি কামাল হল এবং অন্যান্য হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলো থেকে আমি রাজাকার স্লোগানে বের হয়েছে, এটা কিন্তু আসলে একটা ডিগনিটিতে লেগেছে যে আপনি কোনোভাবেই আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশটা আমার, আপনি যাকে তাকে যা কিছু বলতে পারেন না, আপনি যতই প্রধানমন্ত্রী হন, আপনি যতই উচ্চ পর্যায়ে থাকুন না কেন, আপনি কোনোভাবেই আমার ডিগনিটিতে আঘাত করতে পারেন না। এইটা আমি মনে করি এই অভ্যুত্থানটা ছাত্র জনতার যেই ক্ষমতাটা গত 53 বছরে মানুষের থেকে দূরে সরে গেছে, সেটা মানুষ দাবি করেছে এবং সেটারই আসলে বহিঃপ্রকাশ হচ্ছে একটা অভ্যুত্থান। বিএনপি জামাত ট্যাগিং রাজাকার, এটি ছিল তাদের কৌশল। জি একদম। এবং আপনি গত 16 বছরে আমরা যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমরা বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম, বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আমরা এমন কেউ নেই যাকে আসলে এই জামাত শিবির ট্যাগ দেওয়া হয় নাই। তো সুতরাং এইটা আসলে আমি মনে করি যে এই অভ্যুত্থানটা হয়েছে আসলে একটা ডিগনিটির যুদ্ধ, যে আমার নাগরিক অধিকার, আমি যা আমাকে তাই সেই সম্মানটা দিতে হবে, এবং এখানে আসলে কাউকে একটা দেবতা পর্যায়ে নিয়ে যাওয়ার কিছু নাই, এবং কোনো একটা স্থাপনাকে, কোনো একটা বাড়িকে আসলে আমরা পূজা করব, এবং এটা হতে পারে যে একজনের ব্যক্তিগত একটা সেন্টিমেন্ট। আপনি ধানমন্ডি 32-এ যে ঘটনা ঘটেছে, শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবার আসলে সেখানে নিহত হয়েছেন, তাকে খুন করা হয়েছে, সেটা তো অবশ্যই সমর্থনযোগ্য না। কিন্তু এটা কিন্তু দেখেন একটা আমার ব্যক্তিগত সেন্টিমেন্ট, সেই ব্যক্তিগত সেন্টিমেন্ট আমার একটি গণ অভ্যুত্থান ছিল, সেটা সামরিক অভ্যুত্থান, এক্স্যাক্টলি সেটা সামরিক অভ্যুত্থান ছিল। এখন ঘটনা হচ্ছে যে আমার ব্যক্তিগত সেন্টিমেন্ট, আমি তো বাংলাদেশের 18 কোটি মানুষের সেন্টিমেন্ট করে তুলতে পারি না। আমি একটা জায়গা আমার কাছে খুব ভালো আমার প্রাণের খুব কাছের জায়গা হতে পারে, কিন্তু আমি যদি ওইটা সেক্রেড একটা পরিস্থিতি তৈরি করি এবং আমি যদি সবাইকে বলি যে না তোমারও এখানে এইটাকে সেই মন্দির বা মসজিদ ভাবতে হবে। আমরা ছোটবেলায় লাল সালু একটি উপন্যাস পড়েছিলাম, মসজিদের মাজার। একদম জি জি জি। তো মানে মাজারের মতো কিন্তু পূজা করার মতো একটা বিষয়। এই পরিস্থিতিটা তো 5ই আগস্টেই একদম নিশ্চিত হয়ে গেল যে তারা এরকমই করছেন, যে তিনি যা বলবেন তাই আইন, আর সব কিছু নেই। তিনি যাকে রাজাকার বলবেন তিনি রাজাকার, তিনি যেই হন, কাজেই তাকে তখন মারাটা জায়েজ হয়ে যায়। অর্থাৎ এটি অনেক পুরনো একটা সিস্টেম, এবং এটা আমেরিকাতে নম চমস্কি আবিষ্কার করেছেন যে একটি কুকুরকে মেরে ফেলার আগে তাকে পাগলা কুকুর আখ্যা দিয়ে দাও। তো এই জায়গাটিকে তারা ছিল। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনারা ঠিক এই মুহূর্তে নয়া রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগিয়ে যাচ্ছেন, নতুন একটি রাজনৈতিক দল গঠনের। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ স্বাধীন হওয়ার ইতিহাসে এইভাবে তরুণরা একটি অভ্যুত্থান ঘটিয়ে, এরকম সফল একটি অভ্যুত্থান ঘটিয়ে এরকম একটা রাজনৈতিক দলের জায়গায় যাচ্ছে। অনেক প্রশ্ন আছে যে এই দলটি আগেই গঠন করা উচিত ছিল, বিপ্লবের অনেক ধরনের কথা আছে। এই অনেক ধরনের কথাকে পজিটিভই বলা যায়, কারণ এটাই গণতন্ত্র। সেই জায়গাতে ঠিক এই মুহূর্তে এই এরকমের কঠোর কর্মসূচি, এটি তো একটা কঠোর কর্মসূচি, আসলে কঠোর কর্মসূচির দিকে কেন ছাত্ররা গেল আপনার কি মনে হয়? দেখুন, এটা বিভিন্ন জেলায় এরকম হচ্ছে। কুষ্টিয়াতে মাহবুল আলম হানিফের বাসা, এই বাড়িগুলো এমনিতেই পরিত্যক্ত অবস্থায় আছে গত 6 মাস যাবৎ। শেখ হেলালের বাড়িতে খুলনায়, রংপুরে। জি, এই হঠাৎ করে এরকম কঠোর কর্মসূচিতে কেন গেল? প্রথমত হচ্ছে কর্মসূচি আসলে আমি যদি বলি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের নাগরিক কমিটির পক্ষ থেকে না, আমি এলআই সংগঠন হিসেবে আপনার ব্যাখ্যা চাচ্ছি যে তারা কোন, নিশ্চয়ই তাদের একটি রাজনৈতিক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটি চাচ্ছি। আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে যখন আসলে আওয়ামী লীগের পেজ থেকে এই একটা এরকম বিবিসি বাংলার পেজ থেকেও এরকম একটা তথ্য এসেছিল যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে, বা আওয়ামী লীগের পেজ থেকে প্রচার করা হবে আজকে রাত 9টার দিকে। তো তখনই এরকম একটা আসলে ব্যাপার সবার মধ্যে চলে আসছিল যে দেখেন একজন গণহত্যার সাথে জড়িত এবং যার একদম প্রত্যক্ষ নির্দেশে 2000, আপনি একটু আগে মেনশন করেছেন, 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে এবং প্রায় 22,000-এরও বেশি
মানুষ আহত হয়েছে। আপনারা এখনও দেখছেন যে আমাদের আহতদের কিন্তু এখনও চিকিৎসা নিয়ে আমরা আসলেই আমাদের সরকারকে অনেক ধরনের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়তে দেখছি, এবং শহীদ পরিবার এখনও তাদের হচ্ছে আসলে পুনর্বাসনের যেই অর্থটা, আর্থিক সহায়তা, সেগুলো পাচ্ছেন না। তো এই যখন অবস্থায়, এবং আজকে এই অভ্যুত্থানের 6 মাস, এরই মধ্যে যিনি আসলে শেখ হাসিনা, উনি পালিয়ে গেছেন, এবং উনি হচ্ছে পার্শ্ববর্তী আমাদের একটা পার্শ্ববর্তী দেশ থেকে উনি বক্তব্য দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছেন, এবং সেটা আবার আমাদের মিডিয়াতে প্রচারও হচ্ছে। এই জায়গা থেকে আসলে কনভেনশনাল মিডিয়াগুলো প্রচার করেনি, সোশ্যাল মিডিয়া, এক্স্যাক্টলি সোশ্যাল মিডিয়া এবং কনভেনশন মিডিয়া আমার যতদূর ধারণা দুই একটা মিডিয়া এটা প্রচার করেছে। তো সেই জায়গা থেকে আসলে এটা আসলে কতটা আসলে যৌক্তিক, এবং ছাত্র জনতার একটা অভ্যুত্থানের পরে দেখেন স্বাভাবিকভাবে যে পুঞ্জীভূত ক্ষোভের কথা আমি বলছি, এটা একটা কিন্তু টেস্টও। উনি শেখ হাসিনা যে আজকে বক্তব্য দেওয়ার মতো ধৃষ্টতা দেখিয়েছেন, এবং এইটার একটা রিয়াকশন স্বরূপ আমার কাছে মনে হয় বাইরে থেকে যে এইরকম একটা রিয়াকশন স্বরূপ তারা দেখেছে, যে আমি বিভিন্ন জায়গায় দেখেছিও এরকম একটা একটা ট্যাগলাইন, যে যদি সে বক্তব্য দেয় তাহলে আমরা হচ্ছে 32-এ গিয়ে ভাঙচুর করব। সুতরাং মানুষ আসলে কতটা বিরক্ত, কতটা মানুষের জীবন নিষ্পেষিত হয়ে গেলে মানুষ আসলে সেই যিনি আর কি এই গণহত্যার সাথে জড়িত তার আসলে কথা শুনতে চায় না, এবং এর বিরুদ্ধে একটা কর্মসূচি চলে যায়, এবং সেটা আমরা যেটা দেখছি ধানমন্ডি 32 এখন যা হচ্ছে। সুতরাং এইটা আসলে বুঝতে হবে। আমার মনে হয় যে এটা আওয়ামী লীগ এবং এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার যেই দোসররা আছে তাদের প্রতিও কিন্তু একটা মেসেজ। আমরা বুঝতে পেরেছি, এই আলোচনা চলবে। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আমাদের সাথেই থাকুন। আমাদের অনুষ্ঠানটি কিন্তু বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। চাইলে আপনাদের জানতে চাওয়া সেখানে প্রশ্ন রাখতে পারেন কমেন্টের মতো করে। জি, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবার আলোচনায় যুক্ত হব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। দর্শক, আপনারা সেখানে কমেন্ট করে সরাসরি আমাদের অতিথিদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি মুনিয়া শারমিনের কথার সঙ্গে জনাব ফেরদৌসের কাছে একটি বিষয় রাখতে চাই, যে আমি যে প্রশ্নটি করছিলাম যে তারা জাতীয় নাগরিক কমিটি এক ধরনের রাজনৈতিক প্রস্তুতির মধ্যে দিয়েই চলছে, হয়তো পরে গিয়ে আপনারা পূর্ণাঙ্গ দল গঠন করলে তখন একটি কমিটি গঠন করা হবে, এখন তো আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। তো এক ধরনের রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে কিন্তু চলছে, এবং বড় যে 2-3টি দল রয়েছে তারাও রাজনৈতিক জায়গায় স্বাগত জানানো, রাজনৈতিকভাবে বিষয়টি এটিতে মেনেও নিয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার ভাষণ এবং বিভিন্ন জায়গায় আবারও ছাত্র জনতাকে রাজপথে মানে এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য করা, এই বিষয়টির সাথে কিসের ইঙ্গিত যুক্ত থাকতে পারে? আমি ফার্স্টে আওয়ামী লীগের এটা টোটালি একটা ইনস্টিগেশন। আওয়ামী লীগ প্রভোক করেছে ছাত্র জনতাকে, কারণ প্রভোক করার কারণ আছে। ভারতের মোদি সরকার এক্সকিউজ মি, দেখেন হাসিনাকে এবং তার সাংসদদেরকে যে এখানে রেখেছে, এটা লেজিটিমেসি পাওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে সবসময় একটা হিন্দু কার্ড প্লে করে, এখানে পূজার সময় গন্ডগোল করে, আমরা মাইনরিটির উপর অত্যাচার, মাইনরিটি ভিকটিম। এখন ওরা গেম প্লে করবে যে বাংলাদেশ সে কোনো সরকার নাই, ললেসনেস, মব জাস্টিস। বাট দি কোয়েশ্চেন ইজ, ভারতের জনগণের কাছে আমাদের বাংলাদেশি জনগণের প্রশ্ন যে ইউ শুড আস্ক মোদি গভর্নমেন্ট যে তোমরা কি বাংলাদেশের 18 কোটি জনগণের সাথে সম্পর্ক রাখতে চাও, না শেখ হাসিনা স্বৈরাচারের সাথে সম্পর্ক রাখতে চাও? এটার মধ্যে ইন বিটুইন কিছু নাই। ইটস আ ক্লিয়ার কোয়েশ্চেন উই শুড আস্ক ইন্ডিয়ান গভর্নমেন্ট। শেখ হাসিনার ভাষণটি রিপাবলিক বাংলায় সম্প্রচার করেছে। আমি ওটাকে সার্কাস বাংলা বলি, মানে দে মেক হাইপ, ওটা কার্টুন করে ওরা। এইটা দেখেন, আমাদের আগরতলা এমবেসিতে ওখানে ওরা অ্যাটাক করেছিল। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেই দায়িত্ববান উপদেষ্টা আছেন, ওনার কালকে ইন্ডিয়ান অ্যাম্বাসেডরকে ডেকে জিজ্ঞেস করা উচিত, তোমাদের দেশে একটা ফ্যাসিস্ট
খুনি। ইতিমধ্যে তথ্য উপদেষ্টা একটি বক্তব্য রেখেছেও যে এটার দায় ভারতকে ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, কালকে অ্যাম্বাসেডরকে ডেকে জিজ্ঞাসা করা, কড়া ভাষায় প্রতিবাদ করা উচিত বাংলাদেশের রাষ্ট্রের। আর এই যে হাসিনার যে লজ্জা শরম নাই, এটা আবার উনি প্রমাণ করে দিলেন। উনি একটা বারও সরি ফিল করে নাই। তার মানে কি, আগে লোকজন যেটা বলতো দ্যাট ইজ ট্রু, যে হাসিনার কাছে মৃত্যু, লাশ ওয়াজ এ নাম্বার। আমরা তো ভাই গুলি নিয়ে খেলা করেছি, আমরা তো উই ওয়ার ট্রেন টু কিল দ্য এনিমি। আমরাও যখন একটা শত্রুকে গুলি করতাম হিল ট্র্যাক্সে, আমরা পায়ে গুলি করতাম, আমরা কিন্তু বুকে আর মাথায় গুলি করতাম না, কারণ উনি বাংলাদেশি, আপনি বাংলাদেশি। এবং যেদিন গুলি করতাম ওই দিন রাত্রে ঘুমাতে পারতাম না। আর উনি 2000 লোককে মৃত্যুর দায়ী এই যে এই জুলাই রেভলিউশনে। এছাড়া গত 16 বছরে কত পরিবারকে খতম করেছে, কতজনকে গুম করেছে। আপনার টিভিতে কি আমরা কথা বলতে পারতাম? আপনি কি ওনাকে ডাকতে পারতেন? আজকে যেই প্রশ্নগুলি করছেন, এই প্রশ্নগুলি কি 5ই আগস্টের আগে করতে পারতেন না? সো দিস ইজ আ চেঞ্জ। আর আপনারা ছাত্রদের দলের কথা বললেন, ওয়েল, এটা দল করা তাদের একটা লেজিটিমেট রাইট, নৈতিক অধিকার। ওরা দল করে, আমরা স্বাগত জানাই ওদেরকে। তবে একটা জিনিস, এই অনেকে বলে, তাদের ক্রিটিসাইজ করে, এটা কিংস পার্টি। বিএনপি ওয়াজ এ কিংস পার্টি, জাতীয় পার্টি ওয়াজ এ কিংস পার্টি। তো সমস্যা কি কিংস পার্টি হলে? মানুষজন এখন বলা শুরু করেছে, গ্রামের মানুষ, হ্যাঁ আমি গ্রামে যাই, মানুষের সাথে কথা বলি, কাজ করি। এই যে 22,000 আহত হয়েছে, এদের পুনর্বাসনের জন্য আমরা ব্যক্তি উদ্যোগে, আমি আপনাকে বলবো কি, একটা এক্সাম্পল দিব। তো ওখানে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি ভোট হলে কাকে দিবেন? দ্য ক্লিয়ার অ্যান্সার ওয়াজ একটা সাধারণ কৃষকের, যে আমি নৌকাকেও দেখছি, ধানের শীষও দেখছি, লাঙ্গলও দেখছি, কেউ তো আমার কথা বলে নাই, এবার আমি অন্য কাউকে দিব। তো অন্য কাউকে মেবি ছাত্ররা হতে পারে, অর এনি আদার। সো আই হ্যাভ এ রাইট, যে আমি একটা অপশান আছে, এইটা একটা জিনিস। আর রাজনৈতিক বন্দোবস্ত কথাটা আসলে একটু নেগেটিভ অর্থে আমি নেই, এই কারণে যে ধরেন, আমি কি রাজনৈতিক বন্দোবস্তের জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাখবো? আসো বসি আমরা এটা নিয়ে করি। ইফ দে আর ফ্যাসিস্ট, দে শুড বি ব্যান্ড। আওয়ামী লীগের তো কোনো মোরাল, as like নাজি, হ্যাঁ অফকোর্স, অ্যাজ লাইক নাজি। সো আওয়ামী লীগকে নিয়ে এত মায়া কান্না যেসব দল করছে, সেটা ছোট দল হোক বড় দল হোক, আওয়ামী লীগ এন্ড জাতীয় পার্টি, এদেরকে তো বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করা উচিত। ওরা যেভাবে নিষিদ্ধ করেছে, ওরা অন্যদেরকে নিষিদ্ধ করেছে গণহত্যার জন্য, ওটা ছিল 71-এ। আজকে আপনি বাংলাদেশি, এখন কুকি চীন যখন যুদ্ধ করছে বাংলাদেশের এগেনস্টে, আপনি কোন দল হবেন? বাংলাদেশের হবেন। বাংলাদেশ। তো কুকি চীন যদি স্বাধীন হয়ে যায়, আপনি তখন রাজাকার হয়ে যাবেন। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? তো আমরা পাকিস্তান থেকে ভেঙে বাংলাদেশ হয়েছে কি ভারতের গোলামি করার জন্য? মানে আমাদের কি জাতি হিসাবে কোনো রেসপেক্ট নাই? আমি ইন্ডিয়াতে যাই, আপনার ইন্ডিয়ান এমবাসিতে যাই, আপনি দেখেন আমাদেরকে কিভাবে ট্রিট করে। ইফ আই গো টু সাবকন্টিনেন্টে বাংলাদেশই একমাত্র যুদ্ধ করে স্বাধীন হয়েছে। হ্যাঁ অফকোর্স। আর ওরা আমাদের সাথে যদি যুদ্ধ করতে চায়, আই উড হামলি রিমাইন্ড দেম, আমাদের নেইবারদের ইন্ডিয়ান জনগণের সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নেই, উই আর গুড ফ্রেন্ডস। ওদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, মোদী সরকারকে, রৌমারি পাদুয়া কিন্তু এরকম ঘটনা আছে, আমরা কিন্তু শায়েস্তা করতে জানি। তা বাংলাদেশে আরেকটা জিনিস আমি যেটা ফিল করি, এবং আমি ছাত্রদের ওনাদের কাছেও রিকোয়েস্ট করব, যে বাংলাদেশে যেহেতু আমাদের দেশ ছোট, উই ক্যানট এফোর্ড আ বিগ আর্মি, বিকজ আর্মি, এয়ারফোর্স এগুলি মেনটেন করতে গেলে অনেক বাজেট লাগে। সো আমরা যদি একটা কম্পালসারি মিলিটারি ট্রেনিং করি 2 বছর, প্যারামিলিটারি, তাহলে আপনি ধরেন বাংলাদেশে অন অ্যান অ্যাভারেজ ক্লাস 10 পর্যন্ত 50 লাখ ছাত্রছাত্রীও যদি পড়ে, আপনি এদেরকে 50 লাখ যদি, ওর মধ্যে যদি 10 লাখকেও ট্রেন করতে পারেন ক্লাস 9 and 10-এ, তো যদি একটা যুদ্ধ লাগে মায়ানমারের সাথে বা ভারতের সাথে, ইউ হ্যাভ এ 1 মিলিয়ন ফোর্স। ইটস এ বিগ ফোর্স। এবং এই দেখেন, এই যে জুলাই রেভলিউশনে এই ছাত্ররা কিন্তু আন্দোলন করেছে, এবং ছাত্রদের সাথে কিন্তু জনগণ কেন আসছে? পলিটিক্যাল দলের সাথে আন্দোলন কি 17 বছরে কোনো ইস্যু ছিল না? আওয়ামী লীগ দেয়নি? হাজার হাজার ইস্যু ছিল, কই মানুষ তো রাস্তায় নামে নেই। দ্য অনলি রিজন ইজ
আমার ছেলেকে যখন আমি আন্দোলনে যেতে থামাতে পারি নাই, আমি আমার ছেলে বা মেয়েকে তার নিরাপত্তার জন্য আন্দোলনে যাই। আন্দোলনে গিয়ে যখন দেখি যে আমার ক্ষোভও আমি প্রকাশ করতে পারছি, তখন আন্দোলনে মনে প্রাণে আমি শরিক হয়ে যাই। এবং আলটিমেটলি দেখেন ছাত্ররা, জনগণ, এবং 3rd অগস্ট যখন সেনাবাহিনী বলল উই উইল নট ওপেন ফায়ার অন আর দিস সাধারণ জনগণ, ওই দিনই কিন্তু হাসিনা খালাস হয়ে গেছে, জয় বাংলা হয়ে গেছে ওই দিন। সো 6 মাস পরে ওনার যদি চেতনার অভাব হয়, চেতনার বড়ি কিনে এক্সপোর্ট করে পাঠায় দেওয়া উচিত। দিস ইজ ভেরি ব্যাড। ওনার 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 14 গোষ্ঠীর আশা করা উচিত না এখানে আসার। বিকজ দেখেন হাসিনা পরিবারের 22 জন পালিয়ে গেছে, আর বাকি 300 থেকে যত সাংসদ ছিল এদেরকে রেখে গিয়ে। সো আওয়ামী লীগ দল হিসাবে আজকে ফারুক খান এমপি বলতেছে হাসিনার আওয়ামী লীগ আমরা চাই না। ওরা কত সেলফিশ একটা ওনার তো লজ্জা থাকা উচিত অ্যাড্রেস করার জন্য। মনিরা শারমিন, আপনার কাছে আসবো, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে আপনার কাছে প্রশ্ন থাকবে, সেটি হলো যে ঠিক এই মুহূর্তে রাজনৈতিক দল যদি গঠন করতেই হয়, এবং আপনারা রাজনৈতিক দল গঠন করার আগেই সফলতা নিয়ে যাচ্ছেন, আমি যদি সেটি বলি যে এই গণ অভ্যুত্থান এটি হলো রাজনীতির সবচেয়ে বড় শিক্ষা, যেটি অনেক রাজনৈতিক দলের পুরো জীবদ্দশাতেও পায় না, অনেক রাজনৈতিক দল পায়নি। যেমন আমার জেনারেশনে আমি এরকমের, আমার বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, গণ অভ্যুত্থানের সময় আমি যেই বয়স সেই বয়সে হয়তো বা মাঠে যেতে পারিনি, কিন্তু আপনারা সেই সুযোগটি পেয়েছেন। সেই জায়গাতে আপনাদের রাজনৈতিক দলের মূল এজেন্ডা কী থাকবে, মূল লক্ষ্য কী থাকবে? দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতি থেকে ফিরে আবারও আন্দোলনে যুক্ত হব। ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে। মনিরা শারমিন, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম বিরতির আগে যে আপনাদের যে দলটি হবে সেই দলের লক্ষ্য, উদ্দেশ্য এবং সেই দলের মূল এজেন্ডা কোন দিকে থাকবে, আসলে কোন বিষয়গুলোকে আপনারা সামনে আনবেন? বাংলাদেশে যে অর্থনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের যথেষ্ট রাজনৈতিক দল রয়েছে, অনেক রাজনৈতিক দল রয়েছে। আমরা বাংলাদেশে এমন রাজনৈতিক দলও আছে শুধু সভাপতি আর সাধারণ সম্পাদক আছে, কর্মী নেই, কিন্তু দল আছে। সেই জায়গা থেকে আপনারা আপনাদের দলে কি চমক রাখবেন? ধন্যবাদ। আমাদের প্রথম কথা হচ্ছে, আমাদের যেই আমরা শহীদ মিনার থেকে যে ঘোষণাটা আমরা দিয়েছিলাম, 1 দফার ঘোষণা, সেইখান থেকে কিন্তু আমাদের আসলে এই এখন পর্যন্ত জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু ওই মোটোতেই আছে, যেটা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফ্যাসিবাদী ব্যবস্থার তো বিলোপ হয় নাই, একজন ফ্যাসিবাদের একজন মনস্টার সে দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থাটা তো রয়ে গেছে। এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থাটার বিলোপের যেই আমাদের যুদ্ধটা, লড়াইটা, সেটা কিন্তু আমরা শুরু করছি মাত্র। কারণ আমরা এই বাফার টাইম, আমি যদি বলি বাফার টাইম, এই আমরা এখন এই মোটামুটি জাতীয় নাগরিক কমিটি যখন থেকে শুরু হয় 8 সেপ্টেম্বর, এবং আমি যদি 5 আগস্টের পরের থেকে এই 6 মাসের কথা বলি, এই বাফার টাইমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা কিন্তু অ্যানালাইসিস করলাম, আমরা ফিল্ড অ্যানালাইসিস করলাম যে আসলে জন আকাঙ্ক্ষাটা কি। আমরা বারবার করে যে জন আকাঙ্ক্ষাটার কথা বলছিলাম অভ্যুত্থানের সময়, আন্দোলনের সময়, যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না, ওই সিস্টেমটা জন আকাঙ্ক্ষাকে সাপোর্টই করছে না। এবং রাজনৈতিক দলগুলো, এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো আছে, তারাও জন আকাঙ্ক্ষা বা এই ইউথ যারা, যে তরুণদের পালসটা বুঝতে পারছে না। তো সুতরাং জন আকাঙ্ক্ষাটা আসলে কি এবং তরুণরা কি চায়, এই জিনিসটা আমরা আসলে এই বাফার টাইমটা, এই 6 মাস আমরা কিন্তু এই টেস্টটা করেছি। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা থানা পর্যায়ে কমিটি গঠন করেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে। আমরা যখন বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলছি, জনসংযোগ করছি, তখন আমরা যেটা দেখেছি যে আসলে মানুষ কি চায়। আমরা এমনও হয়েছে, আমরা আসলে প্রথমেই কিন্তু আমরা চিন্তা করিনি যে আমরা একটা রাজনৈতিক দল গঠন করব। অনেকেই আমাদের প্রশ্ন করেন যে কেন রাজনৈতিক দল, ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের পরে এই ফোর্সটা তো রাজনৈতিক দল আরও আগেই গঠন করতে পারতো। কিন্তু আমরা আসলে একটু বুঝতে চেয়েছি যে আসলে মানুষ আমাদের সেই দায়িত্বটা দিতে চান কিনা।
কিন্তু আমরা এই যে অভ্যুত্থানের মধ্যে থেকে এবং আমরা গত বেশ আমি যদি ফ্যাসিবাদী রেজিমটার কথা বলি, আমাদের একটা প্রশ্নে কিন্তু তারা আটকে ফেলেছে, সেটা হচ্ছে বিকল্পকে। এমন অনেক সময় আমরা দেখেছি যে বিকল্প কে তারা এই প্রশ্নটা সকলের কাছে ছুড়ে দিচ্ছে, এই প্রশ্নটা নেয়ার মতো কেউ নেই দেখে তারা কিন্তু সেই রেজিমটা চালিয়ে যেতে পেরেছে এবং ফ্যাসিবাদটা প্রতিষ্ঠিত রাখতে পেরেছে। বা এটা যে কৌশল, এটা ধরার মতো লোক কেউ ছিল না। একদম একদম। তো এই যে চ্যালেঞ্জটা, কারণ বিকল্প কে যখন প্রশ্নটা করা হচ্ছিল, আপনি এই প্রশ্নের উত্তর আমরা অনেক বছর ধরে খুঁজেছি। আপনি আন্দোলনের সময় চমৎকারভাবে একটা বিষয় কিন্তু এসছে যে আমিই বিকল্প, তুমিই বিকল্প। এই প্রশ্নের উত্তরটা কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে, এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে। সুতরাং এই জায়গা থেকে আমাদের আসলে চিন্তাটা যে আসলে যদি বিকল্পটাই মানুষের আকাঙ্ক্ষা হয় তাহলে কেন আমরা এই বিকল্প না। এবং এইটা কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে মানুষের কাছ থেকে যখন এই প্রশ্নের উত্তরটা পেয়েছি এবং যখন বলেছে যে তোমরা যদি এইখানে হাল না ধরো তাহলে আমাদের আসলে কেউ নাই। আমরা এই 6টা মাস প্রত্যেকটা যখন যেই এলাকাতেই গেছি সেখানে যে শহীদ পরিবারের সাথে কথা বলেছি, আহতদের সাথে কথা বলেছি, এবং আমরা তো আসলে এই অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষাটা এবং এই অভ্যুত্থানটা যারা আমরা ধারণ করি তারা তো আসলে গত এই 6 মাস তো আমরা ঘুমাইনি, আমরা তো এর পেছনেই লেগে আছি, এর পেছনেই কাজ করে যাচ্ছিলাম। সুতরাং আমাদের যদি আমি বলি যে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের যেই 3টা মূলনীতি, যেটা আসলে কখনোই বাংলাদেশের মানুষ আসলে সত্যিকার অর্থে পায়নি, সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচার। সুতরাং এই যে 3টা মূলনীতি যেটা মুক্তিযুদ্ধের সময় ছিল, কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে যেই সংবিধান বাংলাদেশের মানুষের, যেখানে আসলে মানুষের প্রকৃত আকাঙ্ক্ষাটা প্রতিফলিত হওয়ার কথা ছিল সংবিধানের মাধ্যমে, সেখানেও আমরা দেখেছি মূলনীতিটা আসলে পরিবর্তিত হয়ে গেছে এবং মানুষ কিন্তু সেই সাম্যের বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ এবং ন্যায় বিচারের এবং সুবিচারের বাংলাদেশ কিন্তু পায়নি। সুতরাং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এবং এইখানে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা এই 3টা মূলনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশে। আমরা এমন একটা নতুন দলের কথা বলছি যেই দল কোনো একজনকে একদম একটা দেবতা পর্যায়ে নিয়ে যাবে না, আমরা বরং একক নেতৃত্বের থেকে আমরা বহু নেতৃত্বের কথা ভাবছি। বুঝতে পারছি, এরকমের দল বাংলাদেশে আছে, এরকমের দল আছে, যেমন অনেকে বলেন যে জামাত ইসলামীর আদর্শ নিয়ে বলছি না, জামাত ইসলামীর সাংগঠনিক কাঠামো নিয়ে বলছি। অনেকে বলতেন যে সিপিবি বা বাম দলগুলো, সিপিবি বাম দলও এরকম না, সিপিবি বাম দলেও দেখা গিয়েছে যে যিনি প্রধান ছিলেন তিনি অনেক দিন ছিলেন। তো ঠিক আছে, দল এরকম আসতেই পারে, কিন্তু এক্সিস্টিং যে দল, প্রধানত যে দুটি দল বিএনপি এবং জামাত ইসলামী, তাদের সাথে আপনারা যখন রাজনৈতিক দলই গঠন করে ফেলবেন, ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে তাদের যে সিম্প্যাথাইজ প্যারালাল মুভমেন্ট, সেই প্যারালাল মুভমেন্টটা কিন্তু তখন ফ্রন্ট মুভমেন্ট হবে। সেই জায়গায় আপনাদের শক্তি কি হতে পারে? দেখুন, আমাদের সত্যি কথা বলতে যে আমাদের যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই দুটো প্ল্যাটফর্ম থেকেই আসলে নেতৃত্ব যারা আছে তাদের সমন্বয়ে এই নতুন রাজনৈতিক দলটি গঠিত হবে। আমাদের তো আসলে অনেক টাকা নেই, যেটা আপনি অন্য দলগুলো দেখবেন যে যারা আসলে এই টাকা দিয়ে রাজনীতি করে। আমাদের টাকা নেই, আমাদের সাহস আছে, আমাদের সেই সৎ সাহসটা আছে, এবং বাংলাদেশ যে পরিবর্তন হতেই হবে, এই প্রায় 2000 মানুষের এই দৃঢ়তাটা আছে, এটা আছে, এবং এই 2000 মানুষের আন্দোলনটা করেছেনই কোটা না মেধা, আপনার মেধাটা আছে কিন্তু এটাই, এবং আমাদের এই সৎ সাহস এবং আমরা বিশ্বাস করি এই মেধার জোরেই বাংলাদেশের একটা আমূল পরিবর্তন ঘটবে। এবং আপনি আরেকটা বিষয় অবাক হবেন, সেটা হচ্ছে আমাদের এই যে কর্মযোগ্য, এই মহাযজ্ঞে, এই লড়াইয়ে কিন্তু অনেকেই, এই মেধার কথা আপনি বললেন, আমাদের যখন আন্দোলনের সময় আমরা শুনছিলাম যে আমাদের যারা প্রবাসে অনেকেই আছেন, তারা কিন্তু বলছিল যে বিকল্পকে, ঠিক আছে তোমরা এটা শুরু করো, দরকার হলে আমরা এসে যে রিভার্স ব্রেন ড্রেন এইটা তারা করবে। অনেকেই দেশের বাইরে থেকে বলেছে যে এই দেশ যদি গড়তে হয়, হাসিনাকে আমরা সরিয়ে দিব, কিন্তু এই দেশ আমার দেশ, আমরা এই দেশ গড়ব, আমরা দরকার হলে বিদেশ থেকে চলে আসব, আমাদের যত মেধা আছে, আমাদের যত এক্সপার্টিজ আছে, আমরা আমাদের দেশের পিছনে লাগাবো। সেটা কিন্তু দে মেড ইট ট্রুথ। আপনি দেখবেন অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকেই কিন্তু দেশের বাইরে থেকে চলে এসেছে শুধুমাত্র দেশটাকে সুন্দর করে, নতুন করে করার জন্য। এরকম ভাবে ভাবতে পারি। আমাদের সময় শেষ, অনলি 20 সেকেন্ডস। জনাব ফেরদৌস, ওনাদের জন্য যদি কথা থাকে যে নতুন দল নিয়ে, ছাত্রদের দলের জন্য একটাই দোয়া থাকবে আমাদের,
আর একটা রিকোয়েস্ট থাকবে ছাত্রদের দলের জন্য যে নির্বাচন ব্যবস্থাটার যাতে একটা পরিবর্তন, আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই, এখানে যাতে নমিনেশন বাণিজ্য না হয় জি, এবং বুঝতে পেরেছি। আমরা ওনাদের জন্য টাকা খরচ করব। দুজনকেই ধন্যবাদ। থ্যাংক ইউ। বাংলাদেশ সম্ভবত একমাত্র দেশ যেটি দক্ষিণ এশিয়ায় যুদ্ধ করে স্বাধীন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস দুটি দিবসই রয়েছে, যেটি পৃথিবীর খুব কম দেশেই আছে, ভিক্টোরি ডে অনেক দেশেই নেই। এই তাৎপর্যের জায়গা থেকে আবারও আমাদের এই নতুন প্রজন্ম প্রমাণ করলো সারা বিশ্বের মধ্যে যে তারা গণ অভ্যুত্থান ঘটিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, এবং আমরা সাধারণ মানুষ সেই আশা আকাঙ্ক্ষার থেকেই মনে করি যে নতুন রাজনৈতিক দল, রাজনৈতিক বন্দোবস্ত যদি তারা তৈরি করতে পারেন এবং সেই জায়গায় যদি সততার সঙ্গে তারা এগিয়ে যান, অবশ্যই মানুষের ভাগ্য পরিবর্তনে সেটি একটি দিক দেখাবে এবং মানুষের ভাগ্য পরিবর্তন হবে। এই আশা নিয়ে শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।